আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, কেমন আছেন আপনারা? আশা করি অনেক অনেক ভালো আছেন। বিসিএস 26তম বিসিএসের যে জেনারেল নলেজ অংশটুকু, সে অংশটুকু নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব বিস্তারিত। আশা করি আপনাদের ক্লাসটি ভালো লাগবে। তো আজকের প্রথম প্রশ্ন কি দেখেন, যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কোন সালে স্বীকৃতি পায়? একের বি নাম্বার অ্যান্সার, একের বি। তো এর পাশাপাশি আপনারা জানতে হবে যে কে স্বীকৃতি দিয়েছে আন্তর্জাতিক মাতৃভাষা হিসাবে। তো এটার অ্যান্সার হচ্ছে ইউনেস্কো। ইউনেস্কো হচ্ছে এই মাতৃভাষাকে আন্তর্জাতিক এই দিনটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয়। কোন দিনকে? 21শে ফেব্রুয়ারিকে। হ্যাঁ, এটা আপনাদের জানতে হবে। তো 2 নম্বর প্রশ্ন কি দেখেন, যে 2 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলা একাডেমি কোন সালে প্রতিষ্ঠিত হয়? বাংলা একাডেমি 1955 সালে প্রতিষ্ঠিত হয়। অ্যান্সার কত হবে? দুইয়ের হচ্ছে বি নাম্বার অ্যান্সার। কত সালে প্রতিষ্ঠিত হয় বাংলা একাডেমি? 1955 সালে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত হয়। 3 নম্বর প্রশ্ন দেখেন, 3 নম্বর প্রশ্ন হচ্ছে ঢাকায় বাংলা রাজধানী স্থাপনের সময় কোন সুবেদার মুঘল সুবেদার কে ছিলেন? ঢাকায় যে বাংলা রাজধানী স্থাপন করা হয় যে ঢাকাকে, তখন মুঘল সুবেদার কে ছিলেন? তো মুঘল সুবেদার ছিলেন ইসলাম খাঁ। হ্যাঁ, মুঘল সুবেদার ছিল কে? ইসলাম খাঁ। উত্তর হবে 3-এর এ। হ্যাঁ, কত সালে ঢাকায় প্রথম রাজধানী স্থাপন করেছিল এটা জেনে রাখুন আপনারা। 1610 সালে ইসলাম খাঁ প্রথম বাংলার রাজধানী ঢাকাকে ঘোষণা করেন। কে ঘোষণা করেন? ইসলাম খাঁ। তো এরপর প্রশ্ন হচ্ছে 4 নাম্বার, শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, স্পেশালি প্রাইমারি পরীক্ষার্থীদের জন্য। তো এটা হবে নাইম। অ্যান্সার কত হবে? 4-এর অ্যান্সার হবে বি। কী নাম? নাইম। শিক্ষা বিভাগের ট্রেনিংয়ের শীর্ষ প্রতিষ্ঠান কোনটি? নাইম। হ্যাঁ, তো এবার 5 নম্বর প্রশ্নটি। 5 নম্বর প্রশ্ন হচ্ছে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটির শিল্পী কে? সাবাস বাংলাদেশ ভাস্কর্যের শিল্পী হচ্ছে মৃণাল হক। হ্যাঁ, সাবাস বাংলাদেশ ভাস্কর্যের শিল্পীকে মৃণাল হক। 5-এর অ্যান্সার কত হবে? সি। 5-এর অ্যান্সার হবে সি। এবং আপনাদের পাশাপাশি জানতে হবে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত? সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি অবস্থিত রাজশাহী ইউনিভার্সিটিতে। হ্যাঁ, রাজশাহী ইউনিভার্সিটিতে সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি অবস্থিত। এরপর দেখেন 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্নে কি বলা হয়েছে? সূর্য দীঘল বাড়ি চলচ্চিত্রের পরিচালককে। তো তার আগে আপনাদের জানতে হবে সূর্য দীঘল বাড়িটা কি। আসলে সূর্য দীঘল বাড়ি হচ্ছে একটা উপন্যাস, আপনারা অনেকেই জানেন। এই উপন্যাসটা আবু ইসা হক লিখেছেন। আর এইটা আবার পরে একজন পরিচালক চলচ্চিত্রে এই কাহিনীর উপর নির্ভর করে একটা চলচ্চিত্র তৈরি করেন। পরিচালকের নামটি চাইছে কে? সূর্য দীঘল বাড়ি চলচ্চিত্রের পরিচালক হচ্ছে এখানে একটু কনফিউশন হচ্ছিল। তো সূর্য দীঘল বাড়ি চলচ্চিত্রের পরিচালক হচ্ছে শেখ নিয়ামত শাকের। ইনার আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ছবি আছে, তো ওগুলো আপনারা গুগলে একটু সার্চ দিয়ে কাইন্ডলি দেখে নেবেন। ইনার প্রশ্ন আসে মাঝে মাঝে। হ্যাঁ, তো তাহলে আমাদের উত্তর কি হবে? এ। 6 নম্বরের উত্তর কি হবে? এ। তারপর আমরা 7 নাম্বারটা পড়ব। দেখেন যে স্টক শেয়ারের প্রবর্তিত নতুন পদ্ধতি কোনটি? স্টক শেয়ারের প্রবর্তিত নতুন পদ্ধতি হচ্ছে ডিম্যাট। তাহলে স্টক শেয়ারের নতুন যে প্রবর্তিত পদ্ধতি সেটার নাম হচ্ছে ডিম্যাট। উত্তর হচ্ছে সি। এরপর দেখেন যে 8 নম্বর প্রশ্ন হবে বাংলাদেশে চিনি শিল্পের ট্রেডিং ইনস্টিটিউট কোথায় অবস্থিত? চিনি শিল্পের ট্রেডিং ইনস্টিটিউট আপনারা জানেন যে আখের জন্য বিখ্যাত। কোনটা? ঈশ্বরদী। হ্যাঁ, ঈশ্বরদী। সি নাম্বার অ্যান্সার। ঈশ্বরদী হচ্ছে এটা পাবনাতে অবস্থিত, এবং ঈশ্বরদী হচ্ছে বাংলাদেশ চিনি শিল্পের ট্রেডিং ইনস্টিটিউট অবস্থিত। এটি ইনস্টিটিউট স্থাপনের একটা যুক্তিসঙ্গত কারণ আছে, যে এখানে আখ সবচেয়ে বেশি এই এরিয়াগুলোতে চাষ হয়। হ্যাঁ, এই জন্য ঈশ্বরদীতে এই চিনি শিল্পের ট্রেডিং ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে। হ্যাঁ,
এরপর দেখেন যে শহীদ চান্দু স্টেডিয়াম কোথায় অবস্থিত? শহীদ চান্দু স্টেডিয়াম 9 নাম্বার অ্যান্সার। শহীদ চান্দু স্টেডিয়াম হচ্ছে 9-এর বি নাম্বার অ্যান্সার, বগুড়ায় অবস্থিত। এটা আওয়ামী লীগ সরকার আসার পর দীর্ঘদিন বন্ধ ছিল, তো রিসেন্ট আবার এটা চালু হতে যাচ্ছে, কারণ আওয়ামী লীগ সরকার তো এখন আর নেই। এখন সম্ভবত বিএনপি সরকার যেহেতু বগুড়াতে অবস্থিত, বিএনপি সরকার অবশ্যই চেষ্টা করবে যে শহীদ চান্দু স্টেডিয়াম আবার চালু করার জন্য, কারণ বগুড়ার মানুষের কিংবা উত্তরবঙ্গের মানুষের অনেক দিনের যে এটা ইচ্ছে যে বগুড়া শহীদ চান্দু স্টেডিয়াম আবার চালু হোক, তো আশা করি চালু হবে। তো এরপর দেখেন যে বাংলাদেশে বাংলা একাডেমির প্রথম মহাপরিচালক কে ছিলেন? এইটা নিয়ে একটু দ্বিমত আছে। তো এখানে মেন যে দ্বিমতটা হচ্ছে যে 1971 সালের পূর্বে, কারণ হচ্ছে বাংলা একাডেমি প্রতিষ্ঠিত 1955 সালে, তো তখন মহাপরিচালক এই পদটি ছিল না, তখন পরিচালক পদটি ছিল। আর এই পরিচালক হিসেবে প্রথম নিযুক্ত করা হয় ডক্টর এনামুল হককে, ডক্টর মোহাম্মদ এনামুল হককে। 1956 সালে তিনি বাংলা একাডেমির পরিচালক নিযুক্ত হন। কিন্তু বাংলাদেশ যখন স্বাধীন হয় 1971 সালের পর, মানে 1972 সালে প্রথম মহাপরিচালক হিসাবে বাংলা একাডেমিতে নিযুক্ত হন অধ্যাপক মাজহারুল ইসলাম প্রথম মহাপরিচালক 1972 সালে বাংলা একাডেমির হন। হ্যাঁ, তো এখানে একটু ক্লিয়ার করে পড়বেন বিষয়টা, তাছাড়া ভুল হওয়ার সম্ভাবনা, যেখানে যেরকম প্রশ্ন আসবে আপনারা সেভাবে অ্যান্সার করবেন। হ্যাঁ, এবার আমরা 12 নম্বর প্রশ্ন পড়ব। 12 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে বাংলাদেশের জিডিপিতে কৃষি খাতের অবদান কত? এটা অনেক আগের প্রশ্ন, 26তম বিসিএস মানে 2004 সালের প্রশ্ন। তো অবশ্যই আমাদের কৃষি খাতে জিডিপির অবদান সেটা পরিবর্তন হয়েছে। 2022-23 অর্থ বছরে কৃষি খাতে যে অবদান সেটা হচ্ছে 11.19%। হ্যাঁ, 11.19%, এটা হচ্ছে কৃষি খাতের অবদান জিডিপিতে। ঠিক আছে, তো এটা নতুন করে আপনারা পড়ে নেবেন। এরপর দেখেন যে 13 নম্বর প্রশ্ন। 13 নম্বর প্রশ্নে দেখেন যে বলা হয়েছে যে দক্ষিণ তালপট্টি দ্বীপ কোন নদীর মোহনায় অবস্থিত? দক্ষিণ তালপট্টি দ্বীপ, 3 নম্বর প্রশ্ন, হাড়িয়াভাঙ্গা নদীর মোহনায় অবস্থিত দক্ষিণ তালপট্টি দ্বীপ। হ্যাঁ, তো এরপর দেখেন যে 14 নম্বর প্রশ্ন, বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ কত? বাংলাদেশের মোট আবাদযোগ্য জমির পরিমাণ এটা ক্রমশই পরিবর্তন হয়ে আস্তে আস্তে জমির পরিমাণ কমে যাচ্ছে। তো এটা আপনারা আপডেট অংশটুকু অনলাইনে সার্চ দিয়ে কাইন্ডলি দেখে নেবেন। আমার আপডেট খুব ভালো করে এই বিষয়টা জানা নেই, তো ইনশাল্লাহ সামনের কোনো ইয়েতে আপনাদের এটা জানাই দেবো আমি। হ্যাঁ, তো এরপর 15 নম্বর প্রশ্ন। 15 নম্বর বলতেছে বাংলার নববর্ষ পহেলা বৈশাখ চালু করেছিলেন কে? চালু করেছিলেন 3 নম্বর প্রশ্ন, সম্রাট আকবর বাংলা নববর্ষ চালু করেছিলেন। তো বাংলা নববর্ষ মূলত কৃষি নির্ভরশীল, মানে কৃষির উপর ভিত্তি করেই এই অনুষ্ঠানটা প্রথম বা চালু হয়েছিল। এটা মূলত আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে কবে চালু হয়েছিল? এটা 1582 সালে। এটা মনে রাখবেন, অনেক পরীক্ষায় আসে যে বাংলা নববর্ষ কবে চালু হয়, মানে কত সালে। 1582 সাল থেকে এটা মূলত চালু করেন সম্রাট আকবর। হ্যাঁ, এইবার আমরা 16 নম্বর প্রশ্ন পড়ব। একটু সময় নিচ্ছি, কিছু ইনফরমেশান শেয়ার করতেছি যেটা আপনার জন্য হেল্পফুল হবে ইনশাআল্লাহ। তো এরপর দেখেন যে কান্তজির মন্দির কোথায় অবস্থিত? কান্তজির মন্দির অনেক পরীক্ষায় আসে, যেটা দিনাজপুরে অবস্থিত। ডি নাম্বার প্রশ্ন অ্যান্সার, যে কান্তজির মন্দির অবস্থিত হচ্ছে দিনাজপুর জেলায় অবস্থিত। এছাড়াও আপনারা জানেন যে পাহাড়পুর বৌদ্ধবিহার নওগাঁ জেলায় অবস্থিত এবং মহাস্থানগড় বগুড়া জেলায় অবস্থিত। এগুলো আপনারা পড়বেন, এগুলো প্রায় প্রশ্নে পরীক্ষায় আসে, অনেকে ভুল করে ফেলে। হ্যাঁ, তো এরপর মহাখালী ফ্লাইওভারের কয়টি স্প্যান আছে? এগুলো প্রশ্ন দরকার নেই, এগুলো পরীক্ষায় আর আসে না, তো এগুলো ব্রেনের স্টোরেজ বাড়ানোর দরকার নেই। এগুলো আমি অযথা প্রশ্ন মনে করি, এই প্রশ্নগুলো পরীক্ষায় না আসাই ভালো আমার মনে হয়। তো এরপর দেখেন যে
প্রশ্ন এসেছে যে বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই। তো বাংলাদেশের মোট 5টি জেলার সঙ্গে ভারতের যে মোট হচ্ছে 32টি জেলার মোট ভারতের সঙ্গে 30টি এবং 2টি হচ্ছে মায়ানমারের সঙ্গে, আর মোট 32টি জেলার সঙ্গে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা রয়েছে মায়ানমার এবং ভারতের সঙ্গে। এর মধ্যে 30টি হচ্ছে ভারতের সঙ্গে, 2টি হচ্ছে মায়ানমারের সঙ্গে, হ্যাঁ। আর একটি উভয়ের সঙ্গে যুক্ত, মানে হচ্ছে ভারত এবং মায়ানমার উভয়ের সঙ্গে যুক্ত, সেটা হচ্ছে রাঙামাটি। রাঙামাটি হচ্ছে 2টি দেশের সঙ্গে যুক্ত আছে। আর বাকিগুলো হচ্ছে বাকি 30টি হচ্ছে ভারতের সঙ্গে আর 2টি হচ্ছে মায়ানমারের সঙ্গে, হ্যাঁ। মোট হচ্ছে 32টি সীমান্তবর্তী জেলা, এর মধ্যে 30টি হচ্ছে ইন্ডিয়ার সঙ্গে, 2টি হচ্ছে মায়ানমারের সঙ্গে। তো আশা করি বুঝতে পারছেন। তো এখানে অ্যান্সার হবে বান্দরবন জেলা, হ্যাঁ। বাংলাদেশের সীমান্তবর্তী কোন জেলার সাথে ভারতের কোনো সংযোগ নেই, উত্তর হবে বান্দরবন জেলার সঙ্গে, হ্যাঁ। বাকিগুলোর সঙ্গে সংযোগ আছে। এরপর 20 নম্বর প্রশ্ন। 20 নম্বর প্রশ্নে কি বলছে দেখেন, যে বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত। এখানে একটু প্রশ্নে একটু ভুল আছে। তো এখানে বাংলাদেশের একমাত্র মৎস্য গবেষণা ইনস্টিটিউট, এখানে অ্যান্সারই দেওয়া, এটা ময়মনসিংহে অবস্থিত। আমি ময়মনসিংহে বেশ কিছুদিন ছিলাম। তো আমি যেখানে ছিলাম তার পাশেই কৃষি গবেষণা ইনস্টিটিউট ছিল, হ্যাঁ। এটা হচ্ছে যে ময়মনসিংহ যে বাস স্ট্যান্ড, সে বাস স্ট্যান্ডের পাশেই অবস্থিত। তাহলে কোথায় অবস্থিত, এটা ময়মনসিংহে অবস্থিত কৃষি গবেষণা ইনস্টিটিউট, হ্যাঁ। এরপর এই প্রশ্নটা ব্যাপক আসে যে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ কোনটি। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী, হ্যাঁ। বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হচ্ছে মহেশখালী। বি নাম্বার অ্যান্সার হবে 21-এর বি। কোথায়, মহেশখালীতে বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ মহেশখালী, হ্যাঁ। বাংলাদেশে কিন্তু একটা পৃথিবীর বৃহৎ বদ্বীপ। যদি প্রশ্ন আসে পৃথিবীর বৃহৎ বদ্বীপের নাম কি, তাহলে কিন্তু অ্যান্সার হবে বাংলাদেশ, হ্যাঁ। আর বাংলাদেশের হচ্ছে সবচেয়ে বড় বদ্বীপ কোনটি, সেটা হবে সুন্দরবন, হ্যাঁ। কিন্তু পাহাড়ি দ্বীপ যদি বলে সেক্ষেত্রে মহেশখালী হবে, আদারওয়াইজ শুধু বদ্বীপ হলে সেটা কিন্তু সুন্দরবন হবে, হ্যাঁ। তো আশা করি ক্লিয়ার হয়েছেন প্রশ্নটি। এরপর দেখেন, বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা কবে চালু হয়। বাংলাদেশের সর্বপ্রথম ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু হয় 4 জানুয়ারি 1990 সাল। এটা যে খালেদা জিয়া সাবেক প্রাইম মিনিস্টার খালেদা জিয়া চালু করেছিলেন 4 জানুয়ারি 1990 সাল। 22 নাম্বার প্রশ্ন, 22-এর এ, হ্যাঁ। 4 জানুয়ারি 1990 সাল। তো আজকে এ পর্যন্তই, সামনে নতুন